নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আজকেও কিন্তু আমরা উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, ভালো করে একটু খেয়াল করো। প্রথম যে প্রমাণটা আছে সেটা ভালো করে একটু দেখো, যে আমরা যদি লিখি সেটা হচ্ছে একটি ত্রিভুজ যদি নেওয়া হয় এবং সেই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলো যুক্ত করে যে ত্রিভুজ হয়, সেই দুটি ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু হয়। বুঝতে পারলে? একটি ত্রিভুজ আমরা নেব এবং সেই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যে ত্রিভুজটা হবে, সেই দুটো ত্রিভুজের কিন্তু ভরকেন্দ্র একই বিন্দু হবে। তো আমরা এটা খেয়াল করো, প্রথমে আমরা একটা ছবি আঁকি, ঠিক আছে? এই ছবিটা হচ্ছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ। আমরা অন্যভাবেও কিন্তু এই প্রমাণটা লিখতে পারি। সেটা হচ্ছে, দেখো যে এবিসি একটা ত্রিভুজ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কিন্তু ভালো করে বুঝতে হবে। ত্রিভুজ এবিসি, ঠিক আছে? এই ত্রিভুজের দেখো, এই বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এটা বাহুর মধ্যবিন্দু এফ, ঠিক আছে? তাহলে আমরা এই যে ডিইএফ যুক্ত করে দিচ্ছি, ডিইএফ যুক্ত করে দিলাম। বুঝে গেল বিষয়টা কি? ডিইএফ যুক্ত করা হলো। তাহলে আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে যে ত্রিভুজ, এখানে আমরা কি দিলাম প্রদত্ততে? ত্রিভুজ এ বি সি এর এ বি, বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ, ডি ও ই, ঠিক আছে? আমাদের প্রামাণ্য কি? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র একই বিন্দু। বুঝতে পারলাম? ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এফ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এবিসি ত্রিভুজের যে ভরকেন্দ্র হবে, সেটাই নাকি ডিইএফ এই ত্রিভুজেরও ভরকেন্দ্র হবে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের অঙ্কন হচ্ছে, একটু বুঝে নিই অঙ্কন কি করতে হবে। এডি যুক্ত করে দিলাম, বিই যুক্ত করে দিলাম, আর সিএফ যুক্ত করে দিলাম। এডি, বিই এবং সিএফ। ছবিটা হয়তো একটুখানিকের জন্য সরে যেতে পারে, যেহেতু হাতে আঁকা হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? ত্রিভুজ এডি, বিই এবং সিএফ। এডি, বিই, আচ্ছা, এডি হচ্ছে মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা, নিঃসন্দেহে, তাই তো? তাহলে এই তিনটে মধ্যমা জি বিন্দুতে ছেদ করবে। আমরা অঙ্কনে কি করেছি? এডি যুক্ত করা হলো, বিই যুক্ত করা হলো, সিএফ যুক্ত করা হলো। একটু জটিল প্রমাণ, বুঝতে হবে। এডি যুক্ত করা হলো, বিই যুক্ত করা হলো, সিএফ যুক্ত হলো। তাহলে এখানে মধ্যমা কারা? এডি মধ্যমা, বিই মধ্যমা, আর সিএফ হচ্ছে মধ্যমা। তাহলে এখানে জিটা কি? জিটা হয়ে যাবে আমাদের ভরকেন্দ্র, তাই তো? কারণ তিনটে মধ্যমা তো একটি বিন্দুতে ছেদ করবেই, সেটা আমরা আমাদের উপপাদ্য থেকে জানি। তো এখানেও ছেদ করেছে, সেটা হচ্ছে আমাদের জি হয়ে গেল আমাদের ভরকেন্দ্র। আর এই যে ছেদ বিন্দুগুলো দিচ্ছি, এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি পি, এটা নাম দিয়ে দিলাম কিউ, এটা হচ্ছে আর। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে? যে এডি মধ্যমা এফই কে আর বিন্দুতে ছেদ করেছে, বিই মধ্যমা ডিএফ কে পি বিন্দুতে ছেদ করেছে, আর সিএফ মধ্যমা ডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে।
কেন এরকম করলাম এটা আমরা আসছি একটু একটু করে। তো এবার যেটা হলো সেটা দেখো, বেশি কিছু লেখার নেই। প্রথমে আগে একটু বুঝে নিই ত্রিভুজ এবিসি এর, এটা কিন্তু প্রমাণ, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু কে বলো তো? এবি বাহুর মধ্যবিন্দু এফ, আর এসি বাহুর মধ্যবিন্দু কে? ই। তাই তো দেওয়াই ছিল এটা আমাদের। তাহলে এফ ইটা কিরকম হবে? এফ ইটা সমান্তরাল বিসি হবে, আর এফ ইটা হাফ অফ বিসি হবে। এফ ইটা সমান্তরাল বিসি হবে, এফ ইটা হাফ অফ বিসি হবে। কারণ আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। তো এখানেও তাই হয়েছে। এইবার দেখো বিডিটা আবার কিরকম? বিডি ইজ ইকুয়াল টু সিডি, তাই তো? যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা এখান থেকে বিডি কিরকম বলতে পারবো? হাফ অফ বিসি, তাই তো? এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিতেই পারি। এফ ইটা হাফ অফ বিসি আর বিডিটা হাফ অফ বিসি, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো? এফ ই ইজ ইকুয়াল টু বিডি। এফ ই ইজ ইকুয়াল টু বিডি, বোঝা গেল? এফ ই ইজ ইকুয়াল টু বিডি, এটা আমরা 3 নম্বর দিতে পারি। আচ্ছা, এখন আমরা একটা চতুর্ভুজ নিয়ে কাজ করব। এখন চতুর্ভুজ কোনটা নিচ্ছি? বিডিইএফ। বিডিইএফ এর ভালো করে মাথায় ঢোকাও। বিডিইএফ এর কি পেয়েছি? এফ ই এর সাথে কাকে পেয়েছি? সমান বিডি পেয়েছি, তাই তো? একটু আগে পেলাম। আর এফ ইর সাথে কে সমান্তরাল? বিডি, তাই কি না? কারণ এফ ইর সাথে ব্র্যাকেটে লিখবো যেহেতু এফ ই সমান্তরাল বিসি এবং বি কমা ডি কমা সি হচ্ছে সমরেখ, তাহলে এফ ইর সঙ্গে বিডিটা সমান, এফ ইর সাথে বিডিটা সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজ বিডিইএফ, এটা কিরকম হবে? একটি সামান্তরিক, ঠিক আছে? পাশে কি লেখা হবে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটি একটি সামান্তরিক হয়। আমরা একদম প্রথমে পড়েছিলাম যখন সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য পড়ছিলাম, তখন কিন্তু আমাদের ছিল যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটি কিন্তু সামান্তরিক হয়। আশা করি এটা মনে আছে। তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। আর সামান্তরিকের কর্ণ দুটি কি করে? সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং বিই ও ডিএফ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। বিই আর ডিএফ এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং ডিএফ এর মধ্যবিন্দু পি হবে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। কি বললাম আমরা? এইটার মধ্যবিন্দু হয়ে গেল, ডিএফ এর মধ্যবিন্দু পি হবে। এটা 4 নম্বর। তাহলে একই রকম ভাবে আমরা কি দেখাতে পারবো? আমরা কি লিখবো? একই রকম ভাবে দেখাতে পারি ডিসিইএফ। ডিসিইএফ লিখলাম, ডিসিইএফ। আর কি আছে? এএফডিই। এএফডিই এই দুটো হচ্ছে সামান্তরিক। আমরা কি লিখবো? একই রকম ভাবে আমরা দেখাতে পারি যে ডিসিইএফ আর এএফডিই সামান্তরিক। সামান্তরিক যদি হয়ে যায় তাহলে এদেরও কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাই কি না? এদেরও কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি কর্ণ? দেখো,
DCFE এর কারা কারা কর্ণ? CF কর্ণ আর DE কর্ণ। কোন চতুর্ভুজ? DCEF, সামান্তরিক হয়ে গেছে, এইটা কর্ণ এইটা কর্ণ, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কিউ কি হয়ে যাবে? এই কিউটা কি হয়ে যাবে? কিউটা হয়ে যাবে DF এর মধ্যবিন্দু। সুতরাং DE এর মধ্যবিন্দু কিউ হবে। এটা কত নম্বর? 5 নম্বর। আচ্ছা, আবার যদি AFD সামান্তরিক আমরা দেখাতে পারি, সামান্তরিক দেখাতে পারবই, তাহলে AD কর্ণ আর FE কর্ণ এরাও কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে দেখো এই FE কর্ণের মধ্যবিন্দু R হবে, সুতরাং FE এর মধ্যবিন্দু R হবে। এটা 6 নম্বর। এটা আমরা দেখাতে পারছি এভাবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো যে সুতরাং ত্রিভুজ DEF এর কি কি লিখছি? DE, EF ও DF এর মধ্যবিন্দু কারা কারা? D এর মধ্যবিন্দু Q, এটার মধ্যবিন্দু R আর এটার মধ্যবিন্দু P। ঠিক আছে, মধ্যবিন্দু যদি হয়ে যায় তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? কারা কারা মধ্যমা? দেখো এখান থেকে FQ, সুতরাং FQ এখান থেকে কি হয়ে যাবে? DR ও EP তিনটি মধ্যমা, তাই তো? যেহেতু আমরা ভালো করে বুঝে নিচ্ছি DF এর মধ্যবিন্দু P, তাহলে E এর সঙ্গে P জুড়ে দিলে একটা মধ্যমা। D এর মধ্যবিন্দু Q, তাহলে এটা জুড়ে দিলে আরেকটা মধ্যমা। আর EF এর মধ্যবিন্দু R, তাহলে DR আরেকটি মধ্যমা। তাহলে এবার মজা হচ্ছে, দেখো এই তিনটে মধ্যমা, এই যে তিনটে মধ্যমা আমরা পেলাম, সেটা কাদের অংশ? এই তিনটে মধ্যমা কাদের অংশ? AD, BE এবং CF, এই তিনটে লাইনেরই অংশ। AD এর অংশ কে? DR। BE এর অংশটাকে, BE এর মধ্যমার অংশটাকে PE। আর CF এই মধ্যমার অংশটা কি? QF। তারা তো এরা তো সমবিন্দু ছিলই, সুতরাং FQ, DR ও EF এর ছেদবিন্দু কি দেওয়া হয়েছে? G দেওয়াই তো ছিল। এখানে FQ, DR ও EF এর ছেদবিন্দু তো Q আগে থেকেই দেওয়া ছিল, সুতরাং ত্রিভুজ DEF এর ভর কেন্দ্র G, ঠিক কি না? যেহেতু তিনটে মধ্যমা কারা কারা? এই তিনটে মধ্যমা কোথায় ছেদ করেছে? G বিন্দুতে ছেদ করেছে। তাহলে জিটা কার ভর কেন্দ্র? DEF এর ভর কেন্দ্র। আবার আগে আমরা কি দেখিয়েছিলাম? আবার জিটা হচ্ছে ত্রিভুজ ABC এর ভর কেন্দ্র আমাদের কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, জিটা হচ্ছে ত্রিভুজ ABC এর ভর কেন্দ্র দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি যে ত্রিভুজ ABC এর যা ভর কেন্দ্র হবে দেখালাম, আর ত্রিভুজ DEF এরও সেই ভর কেন্দ্র হবে। অর্থাৎ একটি ত্রিভুজের যা ভর কেন্দ্র হবে সেই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে তার ভর কেন্দ্র একই হবে। ঠিক আছে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, এইটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, সেটা আমরা করব এখানে। এই অধ্যায়ে কিন্তু আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা বলছে ত্রিভুজ ABC এর AD, BE এবং CF তিনটি মধ্যমা দেওয়া হয়েছে। AD, BE এবং CF তিনটি মধ্যমা দেওয়া হয়েছে। আর কি দেওয়া হয়েছে? যে 2/3 অফ AD মধ্যমার 2/3 অংশ BCর সাথে সমান। তাহলে দেখাতে হবে অপর মধ্যমা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ছবিটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, সেই জন্য আমরা আঁকছি, ভালো করে একটু বুঝতে হবে। সবসময় মাপ হয়তো আমাদের ঠিক মতো হবে না, তো বুঝে নিতে হবে। ত্রিভুজ ABC
এই তিনটে মধ্যমা আমাদের এখানে দেওয়া হচ্ছে। আমরা আঁকছি এখান ক্ষেত্রে দেখো এডি মধ্যমা এখানে আছে, সরি এডি মধ্যমা, এখান থেকে আমাদের সিএফ মধ্যমা আমরা নেব, এখান থেকে আমরা বিই মধ্যমা নেব। ওকে, তো কি কি দেওয়া হচ্ছে আমরা এখানে বলি, এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা। এটা হচ্ছে আমরা দাগ দিয়ে দেখাচ্ছি, এটা দুটো করে দাগ দিয়ে দেখাচ্ছি, এটা তিনটে করে দাগ দিয়ে দেখাচ্ছি। এই মধ্যমা তিনটি ছেদবিন্দুকে আমরা জি নাম দিয়ে দিলাম। তাহলে আমরা কি বলবো প্রদত্ততে, ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া রয়েছে, 2/3 অফ এডি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ এডি 2/3 অংশ, অবশ্যই বুঝতে পারছি এজি, সেটা হচ্ছে বিসির সাথে সমান। এখানে ছবিতে হয়তো আমরা ঠিকমতো আঁকা হয়নি, যেহেতু হাত পেন্সিলের সাহায্যে আঁকা হচ্ছে, তোমাদের কম্পাসের সাহায্যে যখন আঁকবে ঠিক ঠিক করে এঁকে নেবে। তাহলে দেখাতে হবে অপর যে দুটো মধ্যমা অর্থাৎ বিই এবং সিএফ, অপর দুটো মধ্যমা কেন বলা হচ্ছে, এখানকার এডি মধ্যমার কথা বলা হয়েছে, তাহলে বিই আর সিএফ মধ্যমা দুটির কথা বলা হয়নি। তাহলে অপর দুটি মধ্যমা বিই এবং সিএফ, এদের মধ্যবর্তী যে এই যে কোণটা, এই কোণটাকে আমাদের দেখাতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ দেখাতে হবে অ্যাঙ্গেল বিজিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, বিজিসি 90 ডিগ্রি হবে। তাহলে এই হলো আমাদের প্রদত্ত প্রামাণ্য। অঙ্কন আছে একটা, অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমাদের এই এডিটাকে বাড়িয়ে দেওয়া হবে, ধরা যাক আমরা পি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। কিভাবে বাড়াবো, এই দাগটার সঙ্গে এই দাগটা সমান করে বাড়াবো, এটা হচ্ছে আমাদের পি। আর যুক্ত করে দেব বিপির সাথে আমরা যুক্ত করে দেব সিপি। খুব কঠিন কিছু নয়, একটু বুঝলেই হবে বিষয়টা। তাহলে আবার বলে দিচ্ছি কিভাবে অঙ্কনটা হচ্ছে। অঙ্কনটা আমাদের হয়ে গেল যে এডিকে পি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে জিডি ইজ ইকুয়াল টু ডিপি হয়, জিডির সাথে ডিপি হয়। এবার প্রমাণ চলে আসছি। দেখো এই যে চতুর্ভুজ বিপিসিজি এর, চতুর্ভুজ বিপিসিজি এর কি কি দেওয়া রয়েছে, বিপিসিজি এর দেখো বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, কর্ণ নিশ্চয়ই বিসি কর্ণ, বিসি কর্ণের মধ্যবিন্দু ডি, কারণ যেহেতু এডি মধ্যমা। আর কি, আর হচ্ছে আমরা বলতে পারবো জিপি কর্ণের মধ্যবিন্দু ডি, যেহেতু জিডি ইজ ইকুয়াল টু ডিপি, এটা অঙ্কনানুসারে। তাহলে বিপিসিজিটা একটা সমান্তরিক হবে। সুতরাং বিপিসিজি একটি সমান্তরিক। পাশে কি লিখব, যে চতুর্ভুজের কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান সেটি সমান্তরিক। না সরি, ভুল বললাম, যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটি সমান্তরিক। বেশ, সামান্তরিক তো হয়ে গেল। সামান্তরিক যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের একটা কাজ আছে, সেটা আমরা একটু বুঝি। প্রথমে এইটা আমাদের সামান্তরিক আমরা রেখে দিলাম করে, এখান থেকে আপাতত কোনো দরকার নেই, পাশে কারণটাও লিখব। এবার দেখো যে আমরা জানি যে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। এটা জানা আছে সবার যে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা এখানে কি লিখব, ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ তিনটি মধ্যমা যাদের ভরকেন্দ্র জি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো এজি ইজ টু জিডি, এটা হচ্ছে 2:1। এডি মধ্যমা, এটা হচ্ছে বড় অংশ এজি, এটা 2 ভাগ আর এটা 1 ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারবো, এজি ইজ ইকুয়াল টু কত, 2/3 ইন্টু এডি, ঠিক আছে।
এজি ইজ ইকাল টু 2/3 ইন্টু এডি। এইবার জিডিটা কত বলতে পারবো? জিডি ইজ পারবো 1/3 ইন্টু এডি। জিডিটা হচ্ছে 1/3 ইন্টু এডি। এইবার এটা আমার দরকার নেই। এবার দেখো 2GD যদি আমরা নিই, তাহলে 2/3 এডি হয়ে গেল, 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা 2GD মানে বুঝতে পারছো কত? ডিটা হচ্ছে জিপি এর মধ্যবিন্দু, তাহলে 2GD মানে নিশ্চয়ই জিপি লেখা যাবে, যেহেতু জিডি ইজ ইকুয়াল টু ডিপি। এটা হচ্ছে যদি এক্স ইউনিট, এটা এক্স ইউনিট হয়, তাহলে জিপিটা কত হবে? 2x ইউনিট। জিপিটা হচ্ছে 2x ইউনিট, মানে এক্স এর ডাবল। তাহলে এইটা যদি এক্স হয় জিডি, তাহলে জিডির ডাবল, কোনো সন্দেহ নেই। এবার দেখো 2/3 অফ এডি মানে কাকে দেওয়া হয়েছে? এইটা 2/3 অফ এডি মানে আমাদের দেওয়া হয়েছে বিসি। তাহলে ভালো করে এই জায়গাটা থেকে বুঝি, জিপিটা কি? একটা কর্ণ, বিসিটাও একটা কর্ণ। কোন চতুর্ভুজের? এই যে চতুর্ভুজ বিপিসিজি এর, এই যে চতুর্ভুজ, এটা কিন্তু সমান্তরিকে পরিণত হয়েছে। এবং এদের দুটো কর্ণ কারা কারা ছিল? বিসি এবং জিপি। এই দুটো কর্ণ কিরকম হয়ে গেল? এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে গেল, তাহলে সমান্তরিকের। সুতরাং বিপিসিজি সমান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে যে চতুর্ভুজের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান সেটা কি হয়? আয়তক্ষেত্র হয়, তাই তো? সমান্তরিকের কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয় না, রম্বসেরও হয় না, কার কার হয়? আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের হয়। তো বর্গক্ষেত্র তো একটা আয়তক্ষেত্র আমরা সবাই জানি, একটা স্পেশাল কেস আয়তক্ষেত্রে। তাহলে একমাত্র সমান্তরিকদের মধ্যে আয়তক্ষেত্রের কর্ণ দুটোর দৈর্ঘ্যই কিন্তু সমান হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে চতুর্ভুজ, সুতরাং চতুর্ভুজ, সরি, এখান থেকে আমরা বলতে পারবো সমান্তরিক বিপিসিজি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাপ কেমন হয়? আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাপ হয় 90 ডিগ্রি। তাহলে এই একটা কোণ তো, এই যে আয়তক্ষেত্রে এটা একটা কোণ তো, সুতরাং অ্যাঙ্গেল বিজিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে? আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হয়। তাহলে বিজিসিটা কিরকম ছিল? বি মধ্যমা আর সিএফ, এই দুটো মধ্যমার মধ্যবর্তী কোণ, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা আমরা করে দেখালাম। একটু জটিল, বড়, কিন্তু খুব কঠিন কিছু প্রমাণ নয়। একটু বড় হতে পারে কিন্তু খুব জটিল নয়, এবং অনেক কিছু লেবরিয়াস লেখাও নেই, খুব একদম কনসেপ্ট দিয়ে দিয়ে ছোট ছোট করে প্রমাণটা করা হলো। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে আজকে দুটো ইম্পর্টেন্ট রাইডার কিন্তু তোমাদের শিখিয়ে দিলাম। খুব ইম্পর্টেন্ট রাইডার, আমাদের কিন্তু প্রচুর কাজে আসে। তো এই দুটো ভালো করে শিখেছো, সুন্দর করে লিখে নাও, যেভাবে আমি লিখিয়েছি সুন্দর করে লিখে নাও, তারপর প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু যতই আমি করিয়ে দিই লিখতে পারবে না। কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে করে রপ্ত করো, নিজেকে তৈরি করো। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো।